মার্গারেটা গেট্রুডা জেল, মাতা হারি নামেই তাঁকে চেনে এই বিশ্ব। মহিলা গুপ্তচর প্রসঙ্গ এলেই ফ্রান্সের এই ডাচ বংশোদ্ভূত নর্তকীর নামটি সবার আগে মনে আসে। 1917 সালের 15ই অক্টোবর জার্মানির হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ও বহু ফরাসি সৈনিকের মৃত্যুর কারণ হিসেবে তাঁকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়, যদিও তাঁর গুপ্তচর বৃত্তির প্রমাণ আজও নেই। 2018 সালে মেঘনা গুলজারের রাজি ছবিটি মুক্তি পায়। হরিন্দর সিক্কার কলিং শেহমত নামের স্পাই থ্রিলারের ভিত্তিতে তৈরি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আলিয়া ভাট। শেহমত খান তাঁর স্বদেশপ্রেমী বাবার ইচ্ছে পাকিস্তানি আর্মির এক অফিসারকে বিয়ে করেন গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে। 1971 যুদ্ধের সময় তিনি এজেন্ট হিসেবে কাজ করেন। সন্তান সম্ভবা শেহমত ধরা পড়ে ভারতে ফিরে আসেন। তাঁর ভারতীয় সৈনিক সন্তানের সঙ্গে হরিন্দর সিক্কার দেখা হয় কার্গিল যুদ্ধের সময়। শেহমত খান তখনও বেঁচে ছিলেন। গুপ্তচর বৃত্তি নিয়ে এই ভূমিকার কারণ আজ কথা হবে ভারতের মহিলা গুপ্তচরদের নিয়ে। আপনাদের মতো আমিও জানব তাঁদের কথা, দেশের জন্য তাদের নানান ত্যাগের কথা। জানাবেন আমাদের আজকের অতিথি লেখিকা গবেষিকা অমৃতা কোনার। নমস্কার অমৃতা, আজকের মহিলা মহলে আপনাকে স্বাগত। নমস্কার। ভারতীয় মহিলা গুপ্তচরদের কথা নিয়ে গবেষণার জন্য আপনি আগ্রহী হলেন কেন? আর এই যে একটি তথ্যভিত্তিক গ্রন্থ প্রকাশের জন্য তথ্যানুসন্ধান করতে হয়েছে, সেটা কতটা কঠিন হয়েছিল? প্রথমেই বলি, আমার সবসময় একটা ইচ্ছা থাকে যে ধরনের কাজ কখনো বাংলা সাহিত্যে হয়নি সেই ধরনের কাজকে বাংলা সাহিত্যে আনা। কারণ যে ধরনের কাজ হয়ে গেছে সেটা নিয়েই আবার যদি চর্চা করি তাহলে পাঠক নতুন কিছু জানবেন না। আমার ফিকশনের পাশাপাশি নন ফিকশনে লেখারও একটা বিশাল আগ্রহ রয়েছে, যার কারণে আমি ইতিহাসে হারিয়ে যাওয়া কিছু তথ্য, কিছু এমন ঘটনা বা কিছু এমন ব্যক্তি যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি বা ইতিহাস হারিয়ে ফেলেছে, যাদের স্থান বইয়ে হয়নি আমাদের ইতিহাসে, তো তাদেরকে তুলে আনা আমার একটা লক্ষ্য। এবং সেইটা তুলে আনতে গিয়েই এই যে আমার জার্নিটা, আমার প্রথম যে গবেষণা শুরু হয়েছিল তা ভারতের মহিলা গুপ্তচরদেরকে নিয়ে। এই যে একটা লম্বা জার্নি, সেটা করতে গিয়ে কখনো আমাকে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে দৌড়াতে হয়েছে, কখনো হারিয়ে যাওয়া বিপ্লবীদের কিছু বই, যেগুলোতে বিপ্লবীরা নিজেদের জীবনে, আসলে মহিলা গুপ্তচর বলে তো কোথাও তারা মার্কড ছিলেন না, ফলে তথ্যটা পেতে তো অনেকটা পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম, কারণ এই মহিলা স্পাই বা মহিলা গুপ্তচর বা আমাদের দেশের ইতিহাসে আন্ডার কভার মহিলা এজেন্ট বা সিক্রেট এজেন্ট, এই কনসেপ্টটা নিয়ে মানুষ খুব একটা বদার ছিলেন না কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু আমার মনে হয়েছিল যে এই জায়গাটায় জানা দরকার যে ভারতের নারীরা কখনো অবলা ছিলেন না এবং ভারতের নারীরা অত্যন্ত সাহসী ছিলেন, আজও আছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। সেই ক্ষেত্রে সেই সাহসিকতার কাজে মহিলা গুপ্তচর বৃত্তিটা একটা বিশাল বিষয়। আজকে আমরা অনেকটা স্বাধীন, কারণ আমাদের কাছে অনেক রকমের স্কোপ রয়েছে, আমরা বাইরে যেতে পারি। কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে, যখন ভারত পরাধীনতার অন্ধকারে ছিল বা তারও যদি আগে চলে যায়, রাজাদের সময়কাল ছিল, প্রত্যেকটা সময় কিন্তু নারীরা এক প্রকার, সেটা যদি বলি ফিজিক্যালি পর্দার আড়ালে বা একটা কাল্পনিক পর্দার আড়ালে সবসময় তারা থেকেছেন, তাদেরকে রাখা হয়েছে। তাদের স্বাধীনতাটা সেই সময় ছিল না, অথচ বাড়ির কাউকে না জানিয়ে, পারিপার্শ্বিক কাউকে না জানিয়ে তারা কিন্তু গুপ্তচর বৃত্তির মতন কঠিন কাজ করে গেছেন। আজকে আমরা খুব ছোট্ট একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে গেলেই আমাদের বাড়িতে বা কোথাও না কোথাও আমাদের এই তথ্যটা থাকে, কিন্তু তাদের ছদ্মবেশে এই অসাধ্য সাধন করেছে। তো আমার কাছে মনে হয়েছিল এটা ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা নিয়ে যদি আমি ইতিহাসের ছাত্রী নই, আমি পদার্থবিদ্যার ছাত্রী, কিন্তু আমার কাছে ইতিহাসটা ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, যার এবং কোথাও সেটা বোধহয় আমাদের কাছে গর্বেরও ব্যাপার, ভীষণভাবেই গর্বের ব্যাপার যে আমাদের ভারতবর্ষে এমন কিছু মহিলা ছিলেন যারা বন্দুক চালাতে জানতেন এবং বিপ্লবী আখড়াগুলোকে রীতিমতন পরিচালনা করতেন। হয়তো আমাদের আলোচনায় এমন মহিলাদের কথাও উঠে আসবে এবং তাদেরকে নিয়েই আমার এই সিরিজ লেখা। আমার মনে হয়েছে মানে এটা অত্যন্ত অবশ্যই পরিশ্রম সাধ্য কাজ, কারণ জেনারেলি কোনো বইতে এনাদেরকে পাওয়া যায় না। বহু পুরনো যে আর্টিকেল, বহু পুরনো নিউজ পেপার কাটিং, সেখান থেকে খুঁজে বের করতে হয়েছে এমন কিছু খবর, এবং ধরুন বিপ্লবীদের বেশ কিছু হারিয়ে যাওয়া বই, যেখানে বিপ্লবীরা নিজেদের এবং তাদের সহকর্মীদের কথা লিখে গেছেন, যা চট করে এখন আর বাজারে পাওয়া যায় না। এই সমস্ত ঘাটাঘাটি করতে করতে আমায় এনাদেরকে খুঁজতে হয়েছে এবং আপনার কাছ থেকে আমরা এই সমস্ত মানুষদের কথা জানতে পেরেছি। আজকে আলোচনায় চেষ্টা করব তাদের কথা আর একটু শোনার। ভারতের ইতিহাস খুঁজলে প্রথম
মহিলা গুপ্তচর কোন সময় খুঁজে পাই এবং কিভাবে তারা কাজ করতেন, এটাই খুব বড় একটা প্রশ্ন। ভারতের ইতিহাসে যদি বলি তাহলে যদি একদম প্রাচীনে চলে যাই, রাজাদের যে আমলটা ছিল সেই আমলে কিন্তু ছিল এই যে গুপ্তচর বৃত্তিটাকে বিভিন্ন নামে নামকরণ হয়েছিল তখন, কিন্তু আসলে কাজটা ছিল স্পাইং। যেমন আমরা এটা ইতিহাসে পড়েছি অনেক সময় বিভিন্ন রাজাদের সভায় বাইরের রাজ্য থেকে কিছু মহিলাকে পাঠানো হতো যে এই রাজ্যের থেকে কিছু নর্তকী অন্য রাজ্যে যাচ্ছে বা অন্য রাজসভায় যাচ্ছে, এদের মধ্যে অনেকেরই কিন্তু গোপনে এক রাজ্যের তথ্য আর এক রাজ্যে চালনা করার একটা কিন্তু কনসেপ্ট ছিল। বহু ইতিহাসবিদ এই নিয়ে এখন গবেষণা করছেন, এখনো সঠিকভাবে সেরকম নাম জানা যায়নি, কিন্তু একটা আন্দাজ করা হয় যে সেই সময় থেকেই এই গুপ্তচর বৃত্তিটা ছিল। আর যদি স্পষ্ট করে বলি তাহলে আমরা মৌর্য যুগে যেটা জানতে পেরেছিলাম আমাদের চাণক্যর কনসেপ্ট অনুযায়ী, বিষকন্যার কনসেপ্ট তো আছেই, এখানে বিষকন্যা, সন্ন্যাসিনী বা পরিব্রাজিকা বলা হতো। তো বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলেন তিনি এবং মহিলাদেরকে উনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন এই গুপ্তচর বৃত্তির কাজে। তারা সিক্রেট মেসেঞ্জার ছিল, তারা কখনো বিষকন্যা রূপে কাউকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল। তো এইখানে আমরা আরো জোরালো ভাবে এই কনসেপ্টটা পাই যে ভারতের ইতিহাসে মহিলারা গুপ্তচর বৃত্তিতে ছিলেন এবং তারপর আস্তে আস্তে আমাদের স্বাধীনতা, প্রত্যেকটা ক্ষেত্রেই স্তরে স্তরে দেখুন মহিলাদের ভূমিকা অপরিসীম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা আপনি বললেন, বিপ্লবের ইতিহাস। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময় পাই 1858 সালের সিপাই বিদ্রোহ। এই সময় কি নারীদের পেয়েছি গুপ্তচরের ভূমিকায়? হ্যাঁ, যেমন এই সময় আমরা একজনকে পাই আজিজুন নেসা। তিনি আদতে পেশায় একজন নর্তকী ছিলেন, কানপুরের তিনি তার নিজস্ব কোঠা ছিল। তিনি ছিলেন একজন এরকম স্পাই বা গুপ্তচর। আমরা জানি সিপাহী বিদ্রোহের সময় যাদেরকে বাগি বলা হতো, মানে যারা কোম্পানির এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাদেরকে উনি হেল্প করতেন। এবং সেটা কিভাবে করতেন, ওনার কোঠায় যে ইংরেজ সেনারা আসতো বা কোম্পানির সেনারা আসতো, তাদের মধ্যে যে কথোপকথন হতো সেগুলোকে উনি নিজের মধ্যে স্টোর করতেন এবং এই তথ্যগুলোই উনি পাচার করতেন বিপ্লবীদের কাছে। তো উনিও স্পাইয়ের ভূমিকা ছিলেন, একজন নর্তকী গুপ্তচর বা ডান্সিং স্পাই বলা যেতেই পারে। আর একজনের নাম আমরা পাই, সেটা হচ্ছে ঝলকারি বাই। যদিও তাকে নিয়ে অনেক রকমের তথ্য রয়েছে তার এক্সিস্টেন্স নিয়ে, কিন্তু ঝলকারি বাই ভীষণভাবে ওই অঞ্চলে, ঝাঁসির অঞ্চলে সত্য একজন ব্যক্তিত্ব, যিনি রানী লক্ষ্মীবাইয়ের সব থেকে খাস অনুচর ছিলেন এবং যার মুখের বা শারীরিক আদল অনেকটা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে মিলতো। ফলে উনি ছদ্মবেশ ধারণ করতেন, কখনো লক্ষ্মীবাইয়ের ছদ্মবেশ ধারণ করে ইংরেজদেরকে ধোকা দিয়েছেন, কখনো আবার পুরুষের ছদ্মবেশ ধারণ করে তিনি বিভিন্ন জায়গা থেকে লোকের মাঝখানে মিশে গিয়ে তথ্য নিয়ে এসেছেন, অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে তথ্য। তো এরকম নামও আমরা পেয়েছি। এছাড়া এখনো মানে আমি রিসার্চ চালাচ্ছি, আরো কত নাম উঠে আসে দেখার জন্য। তার মানে এদেরকে আমরা গুপ্তচরের সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামীও বলতে পারি। বাঙালি কোনো নারী গুপ্তচরের কাজ কি করেছেন স্বাধীনতা সংগ্রামীদের হয়ে? কর্মপদ্ধতি কি ছিল গুপ্তচর বৃত্তিতে আসা কিভাবে? আচ্ছা, যদি বাঙালিদের নাম বলতে হয়, আমি সবার প্রথমে আমার ভীষণ প্রিয় চরিত্র পারুল মুখার্জির নাম বলবো। এনার সম্পর্কে আমি জেনেইছি এই সিরিজ লিখতে গিয়ে দ্বিতীয় পরিসরে। যেমন আমরা ননিবালা দেবীর কথা সবাই জানি, ইতিহাস বইয়েরতে আমরা ননিবালা দেবীর কথা খুব সামান্য পেয়েছি, কিন্তু বিপ্লবী হিসাবে পেয়েছি এবং তার বিপ্লবী সত্তাটাও খুব বেশি করে আমাদের বইতে ফুটিয়ে তোলা হয়নি। কিন্তু ননিবালা দেবী ভীষণভাবে একজন গুপ্তচর ছিলেন। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি তিনি ছদ্মবেশ ধারণ করতেন। ছদ্মবেশ ধারণ করে উনি পুলিশ স্টেশনে গিয়ে বিপ্লবী রামচন্দ্রের কাছ থেকে উনি নিয়ে আসেন তথ্য। মাউজার পিস্তল বিপ্লবী রাম লুকিয়ে রেখেছিলেন একটা জায়গায় এবং ধরা পড়ার পর উনি পুলিশকে সেই ইনফরমেশনটা দেননি। তো ননিবালা দেবী তখন একজন বিধবা মহিলা, তিনি একজন সধবা সাজে ছদ্মবেশে ওনার স্ত্রীর পরিচয়তে উনি পুলিশ স্টেশনে ঢোকেন এবং ওনার কাছ থেকে এই তথ্যটা আদায় করেন যে কোথায় সেই পিস্তল। কারণ তখন তো আমাদের বিপ্লবীদের হাতে বেশি টাকা পয়সা ছিল না, ফলে আর্মস কেনার মতন বা এছাড়া জোগাড় করার মতন, কারণ সারাক্ষণ পুলিশের নজরদারি রয়েছে, তারা কোথা থেকে আর্মস এত জোগাড় করবেন। তো সেই স্কোপ যেহেতু ছিল না, তাই ওই একটা দুটো পিস্তলকেই তাদের ভীষণভাবে বাঁচিয়ে রাখতে হতো। তো ননিবালা দেবী সেখানে যান এবং খুব অদ্ভুত ওনার মানে অপরিসীম দক্ষতায় উনি পুলিশের চোখে ধোকা দেন এবং দিয়ে ওই বিপ্লবীর থেকে তথ্যটা আদায় করেন। এসে উনি আবার তার যে বিপ্লবী দল রয়েছে তাদেরকে জানান ইনফরমেশনটা, এবং এছাড়াও উনি বিভিন্নভাবে তথ্য পাচার করেছেন। তো ননিবালা দেবীর নামটা আমাদের কাছে পরিচিত, এবং কিন্তু ননিবালা দেবী বোধহয় ইংরেজদের হাতে ধরাও একদম পড়েছেন। ধরাও পড়েছিলেন। ওনার
জেলও হয়েছিল, অকথ্য অত্যাচার হয়েছিল ওনার উপর। তো ইনার নাম যেমন আমরা জানি, কিন্তু পারুলবালা দেবী আমার কাছে একেবারে হিডেন জেমের মতন উঠে আসে। কারণ ওনার সম্পর্কে যখন আমি জানতে পারি, উনি মাত্র 20 বছর বয়সী একটি মেয়ে, যাকে বলা হতো কুমিল্লার গুন্ডা, মানে উনি কুমিল্লার বাসী ছিলেন এবং উনি আসেন আমাদের টিটাগড়ে। টিটাগড় একটা আখড়া ছিল, ওনাদের বিপ্লবীদের আখড়া, গুপ্ত আখড়া। সেখানে তিনি একটি ছদ্ম নামে, ছদ্ম পরিচয়ে, একটি বিবাহিত মহিলার পরিচয়ে সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। গোয়ালাপাড়া তখন নাম ছিল ওই জায়গাটা। এবং সেখানে উনি রীতিমতন প্রায় প্রতিদিন মাঝরাতে ওনাদের মধ্যে একটা গোপন বৈঠক বসতো, বিভিন্ন বিপ্লবীরা আসতেন, এসে ওনার কাছ থেকে বিভিন্ন রকম বিষয়ে তারা ট্রেনিং নিতেন। উনি বোমা বাঁধাই থেকে শুরু করে পিস্তল চালানো থেকে শুরু করে লাঠি চালানো এভরিথিং জানতেন এবং ছদ্মবেশ ধারণে এত তুখর ছিলেন, মানে ট্রেনার ছিলেন উনি। একদম। এবং গোটা ওই আখড়াটার হেড ছিলেন উনি, একজন 20 বছরের মেয়ে, মানে আমরা তো ভাবতেই পারি না। এবং সে কুমিল্লার মেয়ে, সে পড়ে আছে টিটাগড়ে, তার পরিবার নেই, পরিজন নেই, সবাই কুমিল্লাতে পড়ে রয়েছে, কেউ জানে না তিনি কোথায়, তিনি এখানে ছদ্মবেশে পড়ে আছেন। এবং এই যে টিটাগড় কনস্পিরেসি বা টিটাগড় বোমা মামলাটা হয়েছিল, তার অ্যাকচুয়াল মাথা এনাকেই বলা হয়। মানে সেই সময় যিনি তদন্তের অফিসার ছিলেন, ইংরেজ অফিসার, এবং যিনি জাজ ছিলেন, তিনি রীতিমতন রিটেন দিয়ে গেছেন যে পারুল মুখার্জির এই কনস্পিরেসিতে অবদান জাস্ট অস্বীকার করা যায় না। তো সেই পারুলবালা মুখার্জি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, তার চরিত্র। এছাড়াও আছেন উজ্জ্বলা মজুমদার। আমি একটু পারুলবালা মুখার্জির কথা শুনতে চাই, কারণ এই যে বললেন পুরো এক বিপ্লবী দল তিনি চালাচ্ছেন একটা জায়গায় থেকে, সেখানে কি ইংরেজরা তার ওই যে আন্ডার কভার যে ব্যাপারটা, সেটাকে কি উন্মোচন করতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। ফলে তার পরিণতিও তো নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর হয়েছিল। পারুলবালা দেবী এই যে টিটাগড়ের আখড়াতে ছিলেন, একটা ঘটনা ঘটে। ওনার যে দুই হেড ছিলেন, একজন ছিলেন শ্যাম বিনোদ আর একজন ছিলেন বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্ত। উনি পূর্ণদা এবং শ্যাম বলতেন। এই যে দুজন বিপ্লবী প্রায়শই তার কাছে এসে বিভিন্ন এই যে প্ল্যানিং তাদের মধ্যে হতো, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে ওনাদের, সেই ড্রাফট চার্ট সবকিছু বানানো হতো। সেই একটা মুহূর্তে একটা খবর যায় ব্যারাকপুরের তখন যিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তার কাছে খবর যায়, একটা পুরো চিঠি যায় যে এরকম টিটাগড়ের এক গোয়ালাপাড়া একটি বাড়িতে কিছু মানে সন্দেহজনক বিষয় দেখা যাচ্ছে, একজন মহিলা একা থাকে এবং প্রায় রাতেই তার কাছে কিছু পুরুষ ব্যক্তি আসেন। প্রথম কথা, এই চিঠিটা পড়ার পরে ন্যাচারালি তার একটু মনে হয় যে এটা একটা মহিলাকে ডিফেম করার একটা বিষয়, কিন্তু না, এইরকম একটা বিষয় তো নিশ্চয়ই একজন অত বড় আধিকারিকের কাছে যাবে না। তখন তার মাথায় কাজ করে তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো বিপ্লবী কার্যকলাপ থাকলেও থাকতে পারে। কিন্তু ওনারা এটা ঘুণা করেও ভাবতে পারেননি যে পারুল মুখার্জি তার প্রধান হতে পারেন। ওনারা ভেবেছিলেন যে হয়তো একজন নারীকে রাখা হয়েছে, তিনি হয়তো ওদেরই আত্মীয় হন, তার বাড়িতে এই দুইজন বিপ্লবী এসে আশ্রয় নেয়। তো ওনারা যখন এই গোপনে একটা অভিযান মাঝরাতে চালান, সেই রাতেই ওই দুই বিপ্লবী ওখানে ছিলেন। ওনারা ওই দলের প্রধান ছিলেন পূর্ণানন্দ দাশগুপ্ত এবং শ্যাম বিনোদ। ভোরের দিকে যখন তারা বেরিয়ে যাবেন, মানে তাদের এবার পরবর্তীতে জগদ্দলের দিকে যাওয়ার কথা ছিল, তো ওনারা যখন বেরিয়ে যাচ্ছেন, ঠিক বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে ওখানে পুলিশ রেড হয়, সারা বাড়িকে ঘিরে ফেলে। এবং যখন ঘিরে ফেলে তখন পারুল মুখার্জি এবং তার বাকি দুই বিপ্লবী সদস্য তারা বাড়ির ছাদে উঠে যায়, কোনো রকমের দরজা বন্ধ করে ছাদে উঠে যায় এবং ওনাদের হাতে একটি পিস্তল ছিল। এবার তখন একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এক তো বিপ্লবী ধরা পড়লো, তার সাজা হলো, সেটা অনেক পরে, কিন্তু হাতে যদি কোনো আর্মস পাওয়া যায় তাহলে ফাঁসি অনিবার্য। তো উনি তখন কি করলেন, শ্যাম বিনোদকে পূর্ণানন্দ বললেন যে তুমি এক্ষুনি ওইটা আগে ফেলে দাও, ধরা আমরা পড়বই, তুমি ওইটা আগে ফেলে দাও, তারপর দেখে নেওয়া যাবে। পূর্ণানন্দ এবং শ্যাম বিনোদ লাফ দিয়ে পাশের যে বাড়ির ছাদ সেটাই লাফ দিয়ে ওনারা যাওয়ার চেষ্টা করলেন আর পিস্তল অন্যদিকে ছুড়ে দিলেন। পারুল মুখার্জি কি করলেন, সবার নজর এড়িয়ে উল্টো দিকে ঝাঁপ দিলেন, মানে যেটা বাড়ি সেই বাড়িরই উঠোনেতে ঝাঁপ দিলেন। এবার পুলিশ ততক্ষণে পিছনের দিকে চলে গেছে, ওনার টার্গেট ছিল অন্য, ধরা তো পড়বেন এসব ওনারা জানতেনি। উনি কি করলেন, উনি ঝাঁপ দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলেন, ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মানে কোনো সারা শব্দ নেই। এবার পুলিশ এসছে, পুলিশ এসে বলছে যে দুজনকে তো ধরতে পেরেছি, মেয়েটি কোথায়। সব থেকে বাজে সেই সময় আমাদের দেশে, মানে আমি তো একটা কথা খুব এইগুলো পড়তে গিয়ে জানতে পারলাম এবং আমি খুব ফিল করি, সেটা হচ্ছে আমাদের শত্রু বোধহয় ইংরেজরা কোনোদিন ছিলেন না, আমাদের শত্রুটা বোধহয় আমাদেরই কিছু দেশবাসী ছিল যারা ইংরেজদের তোষামতটা করেছিল। এবং ইংরেজরা এটাই করেছিলেন যে বিভাজনটা শুরু করে দিয়েছিলেন, একটা দল যারা স্বাধীনতাকেই তাদের স্বপ্ন মনে করেছিল, আর একটা দল যারা তোষামত করে উন্নতি করতে চেয়েছিল। তো আলটিমেটলি আমাদের শত্রু আমরা নিজেরা ছিলাম। চারপাশের লোকজনও খুব আনন্দ পেয়েছিলেন এই তিনজনকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এরা পুলিশরা দেখেন যে মেয়েটি কোথায়, মেয়েটি উধাও, মেয়েটাকে দেখা যাচ্ছে না। তখন দেখে ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা যখন প্রচন্ড ধাক্কা মারা হয়, পারুল মুখার্জি খোলেন না, দরজা শেষমেশ ভাঙা হয়, তখন দেখা যায় যে পারুল মুখার্জি দাঁড়িয়ে হাসছেন এবং তার সামনে ডাই করা কাগজপত্র আগুনে পুড়ছে। মানে ওনার তখন মাথায় বুদ্ধিটা খেললো কি, ধরা তো আমরা পড়বো, কিন্তু আমাদের আগামী এক্স্যাক্টলি নথি, আমাদের সমস্ত বিপ্লবীদের ডকুমেন্টস, কারা কারা দলে আছে, তা আমাদের আরো
আরো যে আখড়ার গোপন তথ্য, আমাদের যে বোম বাঁধাইয়ের এই যে পরিকল্পনা, সমস্ত কিছু সবকিছু উনি জ্বালিয়ে দেন। মানে আগামী দিনের পরিকল্পনা থেকে শুরু করে এভরিথিং, দলের প্রত্যেকটা মেম্বারের নাম, সমস্ত কিছু উনি জ্বালিয়ে দেন। তো পুলিশ এসে তখন বুঝতে পারে যে মানে এই হচ্ছে মানে অ্যাকচুয়াল মাথা, কি ধুরন্ধর যে লাস্ট মোমেন্টে গিয়ে ওনার মাথায় এটা কাজ করছে যে ধরা তো আমরা পড়বো কিন্তু বাকিদেরকে ধরা পড়তে দেবো না। তো পারুল মুখার্জি যখন এই কাজটা করেন, যিনি পুলিশ অফিসার ছিলেন, আধিকারিক হেড ছিলেন, তিনি মানে আর কি টুপি খুলে হ্যাটস অফ জানিয়েছিলেন পারুল মুখার্জিকে যে এমনও নারী সত্তা আছে। সেগুলো আমাদের অজানা ইতিহাস, যেটা আমি অবশ্যই বিপ্লবীদের বই পড়ে জানতে পেরেছি। তো সেখান থেকে তারপরে এবার পারুল মুখার্জির জীবনটা আরো কঠিন হয়ে যায়। ওনাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে ওনাদেরকে ভাঙা হয়, 3 জনকে 3টে জায়গায় রাখা হয়, কাউকে কারোর সাথে কমিউনিকেট করতে দেওয়া হয় না, ইচ্ছা করে এটা করা হয় এবং সারা দিন ধরে তাদেরকে চান, খাওয়া দাওয়া এগুলো থেকে বিরত রাখা হয়, কোনো বাজে ব্যবহার করা হয় না, প্রথমের দিকে তাদের জিজ্ঞাসাবাদও করা হয় না। এটা হচ্ছে মেন্টালি গেম খেলা। আর পূর্ণানন্দ ক্রমাগত এটা পারুল মুখার্জি এবং শ্যাম বিনোদকে বলে গেছিলেন যে ওরা আমাদের সাথে মানসিকভাবে কিন্তু খেলা খেলবে, কিন্তু তোমরা কোনো তথ্য দেবে না, কারণ উনি জানতেন, উনি আগেও জেলে গেছেন। এই জিনিসটা করতে করতে ওনারা কি করলেন, 3 জনকে আলাদা করে দিলেন। তখন পারুল মুখার্জিকে ওনারা যেখানেতে গিয়ে রেখেছিলেন সেখানে, এবার এটাই হচ্ছে বিষয় যে মহিলাকে যখন অ্যারেস্ট করা হয় তখন প্রথম তার থেকে তথ্য আদায় করতে গেলে তাকে যৌন হেনস্থা বা শ্লীলতাহানির একটা চেষ্টা করা হয়। পারুল মুখার্জিকেও এই চেষ্টাটা করা হয়েছিল। ওখানের যিনি অফিসার ছিলেন, যে গোয়েন্দা যিনি ছিলেন, তিনি তথ্য আদায় করার জন্য সেই চেষ্টাই করতে গেছিলেন, কিন্তু ওই মুহূর্তেও নিজের মাথাকে স্থির রেখে পারুল মুখার্জি কোনো রকমে হার না মেনে জুতো জোড়া ছুঁড়ে মেরেছিলেন তাকে। নিজের যে চটি সেটাকে ছুঁড়ে ওই অফিসারের মুখে মারেন এবং চিৎকার করে বলেন, কারণ রুমের মধ্যে ওনাকে ইন্টারোগেট করছে ওই অফিসার এবং বাইরে আরও আদার্স যারা অফিসার রয়েছে, এবং এটা ওনাদের ছিল যে কোনো রকম এমন কিছু যেন করা না হয়। তো উনি সেটা করেছিলেন এবং চিৎকার করে পারুল মুখার্জি সবাইকে বাইরে জানিয়ে দেয়। তো সবাই যখন ভেতরেতে আসেন, অন্য আরও হায়ার অথরিটির অফিসার আসেন, যিনি গোয়েন্দা ছিলেন তিনি তো হকচকিয়ে যান যে তার মুখে যে চটিটা ছুঁড়ে মারবে এটা তো প্রথম কথা তিনি আন্দাজও করতে পারেননি। দ্বিতীয়ত যে এত সাহসিকতা নিয়ে মেয়েটাকে প্রথমে ভাঙা হলো, যে ওদেরকে আলাদা করে দেওয়া হলো, তাহলে এ কি জানে, মানে এই মেয়েটা কে, কি সাধারণ একটা মেয়ে নাকি অন্য কিছু। তখন এবার আস্তে আস্তে জানা যায় যে উনিই ছিলেন ওই আখড়ার হেড, টিটাগড়ের হেড। মানে মারাত্মক একজন ক্যারেক্টার ছিলেন উনি, বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছিলেন, কোথাও টিচারের ছদ্মবেশ, কোথাও পোস্টম্যানের ছদ্মবেশ, মানে অদ্ভুত। উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। পারুল মুখার্জি সম্পর্কে আরো জানার চেষ্টা করছি, আগামী দিনে হয়তো আমি পারুল মুখার্জিকে নিয়েও বড় করে কিছু লিখতে পারি, কারণ ওনার চরিত্রটা আমাকে এত মুগ্ধ করেছে। এবং আমি যেটা জানতে পারলাম যে ওনার শেষ জীবনে উনি আমাদের এই কলকাতারই বর্তমানে যেটা বিদ্যাসাগর কলোনি বলা হয় বোধহয়, খুব সম্ভবত ওখানে বাস করতেন। কারুর কাছে পারুল দিদি, কারুর কাছে পারুল পিসি এই নামে। উনি বোধহয় কোনো স্কুলও ওখানে খুলেছিলেন এবং স্কুলের টিচার হয়েছিলেন। আর খুব রিসেন্ট একটি তেঁতুল গাছ, 90 বছরের তেঁতুল গাছ কাটা নিয়ে একটা খবর উঠে এসেছিল, ওইটা খুব সম্ভবত ওনারই হাতে রোপণ করা। এইটা থেকেও আমি আরো ওনার সম্পর্কে জানতে পারি। উনি বিয়ে থাও করেননি, তো ওনার শেষ জীবনটা এইভাবে কাটে এখানে। বাকি যে সমস্ত বাঙালি মহিলারা ছিলেন, উজ্জ্বলা মজুমদার ছিলেন। উজ্জ্বলা মজুমদার সেই মহিলা যিনি 14 বছর বয়সে তার বাবা বন্দুক তার কোমরে গুজে দিয়ে তাকে কলকাতা থেকে ঢাকা নিয়ে এসেছিলেন। একটি 14 বছরের মেয়ের জামার ভেতরে বন্দুক থাকবে, এটা কোনো ইংরেজ অফিসার কল্পনাও করতে পারবে। তো বাবার হাতেই হাতে করি, কিন্তু তারপর বাবাই জানতেন না যে তার মেয়ে গুপ্তচর হয়ে গেছে। এবং দার্জিলিং এর লেবংয়ে যে অ্যান্ডারসন হত্যার যে পরিকল্পনা হয়েছিল, সেটা ওই এখান থেকে হারমোনিয়াম, যাতে আমরা গান করি, সেই হারমোনিয়ামের মধ্যে বন্দুক, কার্তুজ যেগুলো লুকিয়ে উনি নিয়ে গেছিলেন লেবংয়ে এবং ছদ্মবেশ ধারণ করে শিলিগুড়ি হয়ে। এই কেসটাতে যুক্ত ছিলেন ভবানী ভট্টাচার্য, যার নামে ভবানী ভবন আর কি। এই ছিলেন একজন উজ্জ্বলা মজুমদার। আর একজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার সুলতা মিত্রকর, যাকে আমরা সাহিত্যিক হিসাবে চিনি, কিন্তু উনিও একজন গুপ্তচর হিসাবেই ছিলেন। উনি গুপ্তচর বৃত্তি করেছিলেন। উনি আমাদের যে বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার, যিনি যুগান্তর দলের একজন পরিচিত নাম, তাকে রাতের অন্ধকারে ছদ্মবেশে, নববিবাহিতা বধূর বেশে তিনি নদী পার করে, আমাদের এই গঙ্গা পার করে, হুগলি নদী পার করে তিনি চন্দননগরে পৌঁছেন। বিপ্লবীদের আখড়ায় শ্রীশচন্দ্র মজুমদারের যে শ্রীশচন্দ্রের যে ওখানে আখড়া ছিল চন্দননগরে, একটা গোপন বিপ্লবী আখড়া, সেখানে উনি পৌঁছে দেন দীনেশচন্দ্র মজুমদারকে। এছাড়াও নিজের বাড়ির ভেতরে, মানে উনি কিন্তু প্রফেসরের স্ত্রী ছিলেন, নিজেদের বাড়ির ভেতরে উনি লুকিয়ে বিপ্লবীদেরকে রাখতেন, অস্ত্র রাখতেন, বিভিন্ন জরুরি কাগজপত্র রাখতেন, মেসেজ আদান প্রদান করতেন। এনার সম্পর্কেও আমি এক বিপ্লবীর বই থেকেই জানতে পারি। আমাদের ইতিহাসে দেখুন, আমাদের সাহিত্যিক ছিলেন বা অন্য আরো যারা ছিলেন, কিন্তু তাদের যে কি অসাধারণ ভূমিকা ছিল এবং তারা কি সুন্দর গোপনে গুপ্তচর বৃত্তি করে গেছিলেন, এটা কিন্তু চট করে আমরা জানিও না। আপনি একটা কথা বলছিলেন যে আমাদের মধ্যে আমরাই বোধহয় আমাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম ইংরেজ
ইংরেজদের রেখে দেওয়ার ক্ষেত্রে। এরকম কি কারোর কথা পেয়েছেন যিনি ইংরেজের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন? হ্যাঁ, ইংরেজের হয়ে গুপ্তচর বৃত্তি আমাদের একজন ভারতীয়ই করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের গুপ্তচর আইএন এর গুপ্তচর নীরা আর্যর হাজবেন্ড, মানে তার স্বামী। তার স্বামী শ্রীকান্ত ছিলেন ইংরেজদের গোয়েন্দা সিআইডি অফিসার, এবং সেটা অবভিয়াসলি নীরা আর্য জানতেন না। উনি যখন জানতে পারলেন তখন এদিকে উনি নেতাজির ভক্ত, তখন উনি আইএন এ জয়েন করেন, কিন্তু উনি জানতে পারলেন যার সাথে তার বিবাহ হয়েছে সেই ব্যক্তিটি আসলে ইংরেজের একদম অধীনেতে থাকা একটি গোয়েন্দা, এবং তার টার্গেট হচ্ছে নেতাজিকে খুঁজে বের করা। তো তারপরে তো যথারীতি উনি তার বিয়েকে মানে ভেঙে দিয়েই এক প্রকার স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে যান, এবং বেরিয়ে গিয়ে উনি নেতাজির কাছেই পৌঁছে যান, নেতাজির কাছেই আশ্রয় নেন, এবং নেতাজির একজন খাস গুপ্তচর হয়ে ওঠেন। নেতাজি ওনাকে নাম দিয়েছিলেন নীরা নাগিনী। ইনি সেই ব্যক্তি যিনি নেতাজিকে বাঁচাতে গিয়ে নিজের হাজবেন্ডকে মেরে দেন। কোনো মহিলা গুপ্তচরের কথা কি পাওয়া যায় ইংরেজদের হয়ে কাজ করেছেন এরকম? না, সেটা এখনো অবধি আমি সেভাবে পাইনি। তবে একটা বিষয় আছে, যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় রাজসাক্ষী হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই হয়েছিলেন। যখন ধরা পড়েছেন তখন অনেকেই নিজেদের বিপ্লবীদের নাম বলে দিয়েছেন, সঙ্গী সাথীদের, এবং অনেক তথ্য দিয়ে দিয়েছিলেন। এরকম প্রচুর নাম পাওয়া যায়। আইএন এর কথা এলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঝাঁসির রানী বাহিনী, সেখানে তো মহিলা সৈনিকদের আমরা পাই। নীরা আর্যের কথা বললেন, আমরা অনেকেই জানি তার নাম। এছাড়াও আরো যে গুপ্তচররা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে, একটু তাদের কথা জানবো। ইন্দিরা পান্ডে ছিলেন, সরস্বতী রাজামণি ছিলেন। ইন্দিরা পান্ডে ছিলেন আসলে উড়িষ্যার, মানে পরবর্তীতে উড়িষ্যাতে এলেন ওনার হাজবেন্ডের সাথে বিয়ে হওয়ার পর, কিন্তু উনি ছিলেন বার্মাতে যখন ছিলেন। ওনার বাবা মা ওখানে কাজ করতেন, এবং এই ইংরেজদের এই যুদ্ধ বোমা নিক্ষেপণে ওনার বাবা মা মারা যায়, এবং উনি ওনার ভাই তখন খুব ছোট, উনি বুঝতে পারেন যে এই যে ওর বাবা মা মারা যাওয়ার পিছনে দায়ী ইংরেজরা, এবং সেই ইংরেজদেরকে উনি হত্যা করবেন বা ইংরেজদেরকে ধ্বংস করবেন, এই একটা জিনিস উনি ওই 14 বছর বয়সে তার মাথায় গেঁথে যায়। তো তখন তিনি নেতাজির কথা শুনেছিলেন, এবং তিনি মনে মনে মনস্থির করেন যে তাকে যদি একজন কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা নেতাজি। মানে উনি কিন্তু ফার্স্টেই দেশের জন্য বলছি না, উনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন ইংরেজদের থেকে, তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ। সেটা নিতে উনি যান নেতাজির সাথে দেখা করতে। আইএনএ ক্যাম্পের বাইরে উনি ওনার ছোট্ট ভাইকে নিয়ে দাঁড়িয়ে থাকেন, এবং আইএনএর যে বড় অফিসাররা ছিলেন, নেতাজি তো সবসময় সেখানে থাকতেন না ক্যাম্পে, বড় অফিসাররা তাকে বারবার বারণ করে যে না, তুমি এখানে এইভাবে আসতে পারো না, তোমার বয়স 14 বছর মাত্র, তুমি এখনো পরিণত নও আইএনএতে জয়েন করার জন্য বা এখানে থাকার জন্য। কারণ ওখানে আইএনএতে এমন নয় যে সবাই গুপ্তচর বা সবাই সিপাহী ছিলেন, অনেকে রান্নার কাজ বা বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। ওনারা বারবার করে এটা বারণ করেছিলেন, কিন্তু উনি শোনেননি। উনি ওই আইএনএ ক্যাম্পের দরজার মেন যে গেট তার বাইরে নিজের ভাইকে নিয়ে রাতের পর রাত বসে থেকেছেন, ঝড় বৃষ্টি সহ্য করে, এবং যে ক্যাম্পের বাকিরাও অবাক হয়ে যায় তার এই সাহসিকতা দেখে। নেতাজি যখন আসে তখন উনি নেতাজি প্রশ্ন করেন যে তুমি কে, এখানে এরকম বসে আছো? তখন উনি সবটা বলেন। নেতাজি যখন ওনাকে বলেন যে এখনো সেই বয়সটা হয়নি, তখন উনি নেতাজিকে বলেন যে ইংরেজরা যখন ওর বাবা মাকে হত্যা করে দিয়েছে সেটাও তো ওর বয়স দেখে হয়নি, আর তাহলে আজকে ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে তখন কেন ওর বয়সটা দেখা হবে? এই যে ইন্দিরা পান্ডের যে একটা সাহসিকতা, এটা নেতাজিকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, এবং যার কারণে মাত্র 14 বছর বয়সে কিন্তু তিনি ওই আইনের সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রথমেই এই কাজে যুক্ত হন না, প্রথমে তাকে রান্নার কাজে যুক্ত করা হয়, এবং ধীরে ধীরে তারপরে নেতাজি বুঝতে পারেন যে এই মেয়ে এই কাজের জন্য নয়, এ আরো অনেক কিছু দেওয়ার আছে ভারতবর্ষকে। তখন নেতাজি তাকে গুপ্তচর বৃত্তিতে যুক্ত করেন। একজন সরস্বতী রাজামণি, বেশ ধনী পরিবারের মেয়ে ছিলেন উনি, কিন্তু নেতাজিকে উনি ভীষণভাবে নিজের হিরো মনে করে নিয়েছিলেন। গান্ধীজির অহিংস নীতিটা ওনার ভালো লাগতো না। উনি বারবার বলতেন যারা আমাদের মারছে তাদেরকে আমি প্রণাম করতে পারবো, যারা মারছে মারের বদলে মার দিতে হবে, না হলে আমি সারা জীবন মার খেয়েই যাব, তখন ভারতের স্বাধীনতা আসবে। উনি নেতাজিকে নিজের রাখা সমস্ত গয়না, তার বাবা তাকে যা যা গয়না দিয়েছিল, ওনার ওই 15 বছর এরকম বয়স ছিল, উনি সমস্ত গয়না নেতাজির যখন ওই ডোনেশন ক্যাম্প যেটা হয়েছিল, যেখানেতে কিছু প্রত্যেকে ডোনেশন দেবে আইএন এর জন্য, সেখানে গিয়ে গয়নার পুটলিটা জমা করে আসে, এবং ওই আইএন এর সদস্য গিয়ে নেতাজিকে এটা দেন। নেতাজি তখন অবাক হয়ে আবার ফিরে আসে, মেয়েটির নাম ধরে ফিরে আসে, তার বাবার সাথে দেখা করে। এই সরস্বতী রাজামণির বাবা কিন্তু খুব হেল্প করতেন আমাদের স্বাধীনতা সংগ্রামে, উনি নেতাজিকে হেল্প করতেন বিভিন্ন সময় অর্থ দিয়ে। নেতাজি যান ওনাদের বাড়িতে গিয়ে ওই গয়নাটা দিয়ে বলেন এটা আমি নিতে পারবো না, কিন্তু সরস্বতী রাজামণি বলেন যে ওটা আমার গয়না, ওটা তো আমার বাবার কোনো অধিকার নেই, আমি দিয়েছি আমার দেশকে, আর যদি গয়না ফিরিয়ে দেন তাহলে আমাকে নিতে হবে দেশের কাছে। তো নেতাজি প্রথমে না করেন, তারপরে অবশ্যই উনি অ্যাকসেপ্ট করেন, সরস্বতী রাজামণিকে নিতে বাধ্য হন। উনি প্রথমে ওখানে নার্সিং এর কাজে ছিলেন, আইএনএ ক্যাম্পে যারা অসুস্থ হতেন, যারা আহত হতেন তাদেরকে নার্সিং করতেন, কিন্তু নার্সিং করতে করতে উনি একটা তথ্য জানতে পেরেছিলেন যে আইএনএ ক্যাম্পের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি যে তথ্য পাচার করে দিচ্ছে বাইরে ইংরেজদের কাছে, এই খবরটা উনি গিয়ে দিয়েছিলেন নেতাজিকে। তখন নেতাজি বুঝতে পারেন যে এই
মেয়ের অন্যদিকে ন্যাক আছে। তো তারপরে সরস্বতী রাজামণিকেও গুপ্তচর বৃত্তিতে কাজে লাগানো হয়, পুলিশের ক্যাম্পে পাঠানো হয় গোপনে তথ্য আনার জন্য। ভারতের ইতিহাসে আর কোনো মহিলা গুপ্তচরের কথা পাচ্ছি কি? এছাড়া তো অনেকেরই নাম আছে, যেমন আমাদের দুর্গা ভাবি, যাকে আমরা বলি, ভগবতী বোহরার যিনি ওয়াইফ, দুর্গাবতী দেবী। তো এই দুর্গা ভাবি, যিনি লাহোর থেকে আমাদের ভগৎ সিংকে ছদ্মবেশে উনি সঙ্গে করে নিয়ে এসে পৌঁছেছিলেন লখনৌতে। এছাড়াও আরো অনেক গুপ্তচরের কথা আমরা জানতে পারি, যেমন রাজকুমারী গুপ্তা, যেটা কাকুরি ষড়যন্ত্র মামলা, যে বোমা মামলা, সেটার সঙ্গে যুক্ত ছিলেন। আবার আমাদের গুলাবকর যিনি পাঞ্জাবের এতে যুক্ত ছিলেন। গুলাবকরও এইভাবে বিভিন্ন সময়ে আর্মস পাচার করা, তথ্য পাচার করা, এবং সব থেকে একটা খুব তথ্য ওনার সম্পর্কে জানা যায় যে উনি রিপোর্টারের ছদ্মবেশে এক জায়গা থেকে এক জায়গায় তথ্য নিয়ে যেতেন। এছাড়া ছিলেন সারানকর হচ্ছেন শিখদের মধ্যে একজন। আসলে ছিলেন উনি হিন্দু ব্রাহ্মণ কন্যা, কিন্তু ওই আফগানরা তখন খুব অ্যাটাক করতো, যেসব বিবাহিত, মানে এই যে ধরুন পালকি করে বিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তো ওই সময় ওরা খুব হামলা করতো। তো ওই হামলা যখন করেছিল তখন ওরা একে পায়, শরণকরকে পায়। তার নাম তখন সারণী ছিল। তো সারণীকে যখন পায়, সারণীর হাজবেন্ড তখন কি করে, ওনার স্বামী তখন ওখানে হরি সিং নালওয়ারকে আফগানরা খুব ভয় পেত। তো হরি সিং নালওয়ার কাছে গিয়ে উনি জানান যে ওনার স্ত্রীকে এরকম ভাবে আফগানরা ধরেছে, স্ত্রীর সম্মানহানি হতে পারে। তো হরি সিং নালওয়ার বাহিনী তখন এসে, শিখ বাহিনী এসে ওনাদেরকে উদ্ধার করে, এবং সেখান থেকে সরণের নাম সারণী থেকে হয়ে যায় সরণকর। শুরুতেই বলেছিলাম মাতাহারির কথা। বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তার নাম পাওয়া গেছিল। এরকম বিশ্বের মহিলা গুপ্তচর যাদের নাম সেভাবে চেনা নয়, এরকম দু একজনের কথা যদি বলেন। বিশ্বের বলতে গেলে বিভিন্ন জনের নাম আমরা যেগুলো জানতে পারি, তারা বেশিরভাগই পরিচিত। খুব একটা অপরিচিত নাম সেভাবে জানার উপায় হয় না, যার কারণ হচ্ছে আমি যেমন ভারতের বিপ্লবীদের বইগুলো পড়তে পাচ্ছি, তাদের বিপ্লবী বলতে তাদের বইগুলো আমাদের কাছে এখন তো সেভাবে অ্যাভেলেবেল নেই, এবং তাদের নিউজ আর্টিকেল, পুরনো নিউজ আর্টিকেল আমি যেমন এখন আমার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়তে পাচ্ছি। তো খুব একটা আনকমন নাম সেভাবে পাওয়া যায় না, কিন্তু মারিতা লরেন্স, এছাড়া ন্যান্সি ওয়েক, এথেল রোজেনবার্গ, অ্যানা চ্যাপম্যান, এদের নামগুলো বারবার উঠে আসে মাতাহারির পাশাপাশি। আরো তো কিছু জানার ইচ্ছে রয়েই যায়, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আপনার গবেষণা লেখা চলুক, এর পরের বার আরো নতুন কোনো তথ্যের জন্য অপেক্ষা থাকবে, কারণ আপনি এখনো আপনার গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমি এবং আমার শ্রোতা বন্ধুরা প্রত্যেকেই আমরা এই অপেক্ষাটায় থাকবো যে এর পরের বার আরো বেশ কিছু তথ্য আমরা শুনতে পাবো, জানতে পারবো। আপনি আজ এলেন, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। ধন্যবাদ।